বিসমিল্লাহির রহমানির রহিম। রোটারি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস 2021 উপলক্ষে অত্র প্রতিষ্ঠানের নবম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আশা করি তোমরা সবাই অসীম করুণাময়ের কৃপায় ভালোই আছো, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। 2021 সালের প্রথম থেকে আমাদের এই অনলাইন ক্লাস চালু হয়ে আসছে। তাই ধারাবাহিকতায় আমি আজ তোমাদের সামনে বাংলা প্রথম পত্রের একটি প্রবন্ধ নিয়ে আলোচনা করব। বিগত ক্লাসগুলিতে বাংলা প্রথম পত্রের অনেকগুলি গল্প, প্রবন্ধ, কবিতা তোমাদের সামনে আলোচনা করেছি। আশা করি সেগুলি তোমরা শুনেছ এবং বোঝার চেষ্টা করেছ। তো আজকে আমি নবম শ্রেণীর বাংলা প্রথম পত্রে একটি প্রবন্ধ নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। প্রবন্ধটি নাম হল উপেক্ষিত শক্তির উদ্বোধন। উপেক্ষিত শক্তির উদ্বোধন। এই প্রবন্ধটির প্রবন্ধকার লেখক হল কাজী নজরুল ইসলাম। তো প্রবন্ধ হোক, গল্প হোক, কবিতা হোক, এগুলি আলোচনার পূর্বেই প্রবন্ধকার বা লেখক বা কবি সম্পর্কে একটু যে পরিচয় জানতে হয়, কারণ এখান থেকে আমাদের এই বহু নির্বাচনী প্রশ্নগুলি, এই লেখক পরিচিতি বা প্রবন্ধকার পরিচিতি থেকে অনেকগুলি প্রশ্নই আসে। তাই আমাদের এই কাজী নজরুল ইসলাম সম্পর্কে বা প্রবন্ধকার সম্পর্কে একটু পরিচয় আমাদেরকে জানতেই হয়, কারণ প্রথম শ্রেণী থেকেই আমরা এই নবম শ্রেণী পর্যন্ত কম বেশি হলেও আমরা এই প্রবন্ধকার বা কবি বা লেখক সম্পর্কে আমরা কম বেশি জেনেছি। কিন্তু তারপরও একটু স্মরণ করিয়ে দিলে তোমাদের কাছে জিনিসগুলি বুঝতে অত্যন্ত সহজ হবে। তাই আমি প্রবন্ধটি এই বিস্তারিত আলোচনার পূর্বেই আমি লেখক সম্পর্কে বা প্রবন্ধকার সম্পর্কে একটু সংক্ষিপ্ত ধারণা দিচ্ছি। কাজী নজরুল ইসলাম 11 জ্যৈষ্ঠ 1306 সালে 24 মে 1899 সালে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ছেলেবেলায় তিনি লেটো গানের দলে যোগ দেন। লেটো একটা গানের দলের নাম ছিল। এই লেটো গানের দলে তিনি ছোটবেলায় যোগ দেন। পরে বর্ধমান ও ময়মনসিংহের ত্রিশাল থানায়, এটা বাংলাদেশে, এই ময়মনসিংহের ত্রিশাল থানার দরিরামপুর হাই স্কুলে লেখাপড়া করেন। এখানে থেকে হাই স্কুলে কিছুদিন লেখাপড়া করছেন ময়মনসিংহে। 1917 সালে তিনি সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগ দিয়ে করাচি যান। এরপর 1917 সালে উনি কি করছেন, তৎকালীন সেনাবাহিনীতে যোগ দিয়ে করাচিতে তিনি চলে যান। সেখানেই তার সাহিত্য জীবনের সূচনা ঘটে। সেখানে গিয়েই তার সাহিত্য চর্চার হাতে করেই হয় সূচনা হয়। তার লেখায় তিনি সামাজিক অবিচার ও পরাধীনতার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। এই সামাজিক যে বৈষম্য বা অবিচার, এগুলোর বিরুদ্ধে তিনি সোচ্চার হয়েছিলেন। এজন্য তাকে বিদ্রোহী কবিও বলা হয়। তিনি এইসব ব্যাপারে তিনি বিদ্রোহ করেছেন, তিনি সংগ্রাম করেছেন। সামাজিক অবিচার সহ আরও সামাজিক যে বৈষম্য, এগুলির বিরুদ্ধে তিনি কথা বলেছেন এবং লিখেছেন। এই জন্য তাকে বিদ্রোহ বা বিদ্রোহী কবি হিসেবেও আখ্যায়িত করা হয়। বাংলা সাহিত্য জগতে তার আবির্ভাব এক নতুন দিগন্তের উন্মোচন করে। তার এই লেখনের দ্বারা বাংলা সাহিত্যে কি হয়, একটা নতুন যুগের সৃষ্টি হয়। কবিতা, উপন্যাস, নাটক, ছোটগল্প, প্রবন্ধ ইত্যাদি সাহিত্যের সকল শাখায় তিনি প্রতিবার স্বাক্ষর রেখেছেন।
যথেষ্ট প্রতিভার স্বাক্ষর তিনি রেখেছেন। তিনি গজল, খেয়াল ও রাগ প্রদান গান রচনা করে খ্যাতি অর্জন করেছেন। এগুলিতে সমস্ত ক্ষেত্রে অর্থাৎ সাহিত্যের সকল ক্ষেত্রেই তার বিচরণ ছিল। আরবি ফার্সি শব্দের সার্থক ব্যবহার তার কবিতাকে বিশিষ্টতা দান করেছে। তিনি একটা কবিতার ভিতরে আরবি, ফার্সি, বাংলা এ ধরনের বিভিন্ন শব্দ তিনি ব্যবহার করে তার সৌন্দর্যকে বর্ধন বা বৃদ্ধি করেছে। মাত্র 40 বছর বয়সে কবি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বাকশক্তি হারিয়ে ফেলেন। বাকশক্তি, তার কথা বলার শক্তিটা তিনি 40 বছর বয়সে হারিয়ে ফেলেন। বাংলাদেশ প্রতিষ্ঠার পর অসুস্থ কবিকে ঢাকায় আনা হয় এবং তারপরে তাকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়। তাকে স্বাধীন বাংলাদেশের জাতীয় কবির মর্যাদায় ভূষিত করা হয়। আমাদের জাতীয় কবি হিসাবে তাকে কিন্তু জাতীয় কবি হিসাবে তাকে ধরে নেওয়া হয়। অর্থাৎ আমাদের জাতীয় কবির নাম হল কাজী নজরুল ইসলাম, তাকে জাতীয় কবি হিসাবে তাকে আখ্যায়িত করা হয়। আরবি বাংলাদেশের প্রতিষ্ঠার অসুস্থ কবিকে ঢাকায় আনা হয় এবং তাকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়। তাকে স্বাধীন বাংলাদেশের জাতীয় কবির মর্যাদায় ভূষিত করা হয়। তার রচিত কাব্যগ্রন্থগুলির মধ্যে অগ্নিবীণা, বিষের বাসী, ছায়ানট, প্রলয় শিখা, চক্রবাক, সিন্ধু হিন্দোল, বিষের বারো উল্লেখযোগ্য। ব্যথার দান, বৃত্তের বেদন, শিউলিমালা, মৃত্যুকুদা, কুহেলিকা ইত্যাদি তার রচিত গল্প ও উপন্যাস। যুগবাণী, দুর্দিনের যাত্রী ও রাজ বন্দির জবানবন্দি তার উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ। 29শে আগস্ট 1976 সালে কবি ঢাকায় পিজি হাসপাতালে, বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, শেষ নিঃশ্বাস তিনি ত্যাগ করেন। এখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ সংলগ্ন প্রাঙ্গণে তাকে পরিপূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। এ হলো লেখকের বা প্রবন্ধকারের সংক্ষিপ্ত পরিচিতি। এখান থেকে বিশেষ করে বহু নির্বাচনী প্রশ্নের অনেকগুলি প্রশ্ন এখান থেকে আসতে পারে। তিনি কত সালে কোথায় জন্মগ্রহণ করেন, কোথায় তার শিক্ষা জীবন শুরু হয় এবং কতদূর পর্যন্ত তিনি লেখাপড়া করেন, তারপর তিনি কখন সেনাবাহিনীতে যোগদান করেন এবং কোথায় যোগদান করে চলে গিয়েছিলেন, এরপর তিনি তার সাহিত্য চর্চা কখন থেকে শুরু হয়, তিনি আমাদের জাতীয় কবি হিসাবে কখন পরিচিতি লাভ করেন, এরপর তিনি কখন ঢাকায় আসেন, তারপর তিনি কি কি কাব্যগ্রন্থ রচনা করেন, কি কি কবিতা লিখেন, কি কি গল্প লিখেন, এগুলি ওখানে বিশেষভাবে উল্লেখ করা আছে। এরপরে তিনি কত সালে মৃত্যুবরণ করেন এবং তাকে কোথায় সমাহিত করা হয়, এই প্রশ্নগুলি এখান থেকে কিন্তু বের হয়ে আসে। এইগুলি প্রশ্নগুলি জানা থাকলে আমরা বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল যে জ্ঞানমূলক প্রশ্ন থাকে সেটার উত্তর করতে আমরা পারব। আচ্ছা, এরপর এই উপেক্ষিত শক্তির উদ্বোধন, এই গল্পটির মূল পাঠ, অর্থাৎ পাঠ পরিস্থিতিতে আমরা একটু গেলে পর তোমরা এই যে যখন পাঠ পরিস্থিতি লেখক পরিস্থিতিতে আমাদের গেল, এরপর পাঠ পরিস্থিতিতে আমরা আসবো, এরপর আমরা শিকড় এবং মূল পাঠেও চলে যাব। উপেক্ষিত শক্তির উদ্বোধন শীর্ষক প্রবন্ধটি বাংলা একাডেমি থেকে প্রকাশিত নজরুল রচনাবলী থেকে সংকলন করা হয়েছে। এখান থেকে একটা কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন আসে যে উপেক্ষিত শক্তির উদ্বোধন, উপেক্ষিত শক্তির উদ্বোধন কথার অর্থ হলো এটা যে উপেক্ষিত অবহেলিত শক্তি, এটা উদ্বোধন মানে এটাকে সূচনা করা হয়েছে। শীর্ষক প্রবন্ধটি বাংলা একাডেমি থেকে প্রকাশিত নজরুল রচনাবলী থেকে সংকলন করা হয়েছে। অবিভক্ত ভারতবর্ষের পটভূমিতে লেখা প্রবন্ধটি সম্পাদনা করে পাঠ্যভুক্ত করা হয়েছে। অবিভক্ত ভারতবর্ষ, অবিভক্ত মানে এই ভারতবর্ষ যখন ভারত, পাকিস্তান, বাংলাদেশ যখন বিভক্ত হয় নাই,
বিভক্ত ভাগ হওয়ার পূর্বে, তখন এটাকে বলা হয় অবিভক্ত। এই অবিভক্ত ভারতবর্ষের পটভূমিতে সেই সময় লেখা প্রবন্ধটি সম্পাদনা করে পাঠ্যভুক্ত করা হয়েছে। সেই সময় কিন্তু এটা পাঠ্যভুক্ত করা হয়েছে। এটি কাজী নজরুল ইসলামের যুগবাণী নামক প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত। এটা কাজী নজরুল ইসলামের কি যুগবাণী, যুগবাণী লেখা আর একটা যুগবাণী, দেখো যুগবাণী, এই যুগবাণী তার একটা কাব্যগ্রন্থ ছিল। এই কাব্যগ্রন্থটি অংশ বিশেষ তোমাদের পাঠ্যভুক্ত করা হয়েছে। তাইলে আলোচ্য প্রবন্ধে কাজী নজরুল ইসলামের সাম্যবাদী মানসিকতার পরিচয় ফুটে ওঠে। এখানে কিসের এই প্রবন্ধটিতে কিসের তার সাম্যবাদী মনোভাবের বা মানসিকতার পরিচয় এখানে কিন্তু ফুটে উঠেছে। সাম্যবাদী মানে সমান অধিকার, সকলের সমাজে যত ধরনের লোক বসবাস করুক না কেন, যেটাকে গণতন্ত্র বলে, সেই সমস্ত লোকের সমান অধিকার থাকবে। কেউ পাঁচতলায়, কেউ গাছতলায়, কেউ খাবে, কেউ খাবে না, এটা না, সমান অধিকার থাকবে। এই সমাজের ভিতরে কোনো বৈষম্য থাকবে না। এই বৈষম্যহীন সমাজটি বলা হয়েছে এখানে সাম্যবাদী সমাজের পরিচয় এখানে কিন্তু ফুটে উঠেছে। একটি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় ছোট বড় উঁচু নিচু ধর্মীয় ও জাতিগত বিভেদ দূর করা আবশ্যক। বিশ্বের বুকে মর্যাদাবান জাতি ও রাষ্ট্র গঠন করতে প্রতিটি দেশে মনীষীগণ আমরণ সংগ্রাম করে গেছে। এই আমাদের বিশ্বের প্রতিটি দেশেরই মর্যাদাবান জাতি, সভ্য জাতির যে জাতির মর্যাদা আছে, সেই জাতি এবং রাষ্ট্র গঠন করতে প্রতিটি দেশের মনীষীগণ অর্থাৎ সেখানে গণ্যমান্য ব্যক্তিরা কি করছে, আমরণ সংগ্রাম করে গেছে। কি জন্য? এই সাম্যবাদের জন্য, এই সমতার জন্য। তাদের নির্দেশিত পথে যদি আমরা পরিবর্তন করতে পারি, তবে আমাদের সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সুখ ও সমৃদ্ধি বিরাজ করবে। তাদেরকে যদি আমরা অনুসরণ করতে পারি, তাদের দেওয়া নীতি আইন কানুন যদি আমরা সমাজে প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আমাদের সমাজে কি হবে? সমতা প্রতিষ্ঠা হবে। অর্থাৎ সমান অধিকার সবাই প্রতিষ্ঠিত করতে পারবে। প্রবন্ধটিতে জাতি ধর্ম সমাজভেদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম কিন্তু এই বৈষম্যহীন সমাজের বিরুদ্ধে কিন্তু অবস্থান নিয়েছে। এই প্রবন্ধ শ্রেণী ধর্ম জাতি ও সমাজভেদ মুক্ত বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা শিক্ষা দেয়। এই প্রবন্ধটি কি কি শিক্ষা দেয় আমাদেরকে? শ্রেণী ধর্ম, বিভিন্ন শ্রেণীর মানুষ, নিম্ন শ্রেণী, উচ্চ শ্রেণী, আবার ধর্ম, হিন্দু মুসলমান, জাতি, কেউ উচ্চ জাতির, কেউ নিচু জাতির, ও সমাজভেদ মুক্ত অর্থাৎ কোনো সমাজটা একটু উঁচু ধরনের, কোনোটা নিচু ধরনের, এই ধরনের উঁচু নিচু বৈষম্য, বৈষম্য যেখানে আছে, এই বৈষম্য যেখানে আছে সেটাকে মুক্ত করে। অর্থাৎ বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার শিক্ষা কিন্তু আমাদেরকে এই উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের শিক্ষা আমাদেরকে দেয়। এটা হলো পাঠ পরিস্থিতি। এখান থেকে বেশ কিছু প্রশ্ন আমাদের আসবে। অর্থাৎ এটা কোন প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে, এটার কি কি শিক্ষণীয় আছে, আমরা এখান থেকে কি কি শিক্ষা নিতে পারবো ইত্যাদি আমাদেরকে এখানে শিক্ষা দেয়। যেমন আমরা এটি শিখে, এই গল্পটি পড়ে, এই প্রবন্ধটি পড়ে আমরা কি কি শিখতে পারবো। দেখো, বৈষম্যহীন সমাজ গঠনের চেতনা সম্পর্কে আমরা জানতে পারবো এবং সে সম্পর্কে আমরা বলতে পারবো। বৈষম্যহীন সমাজ গঠনের চেতনা সম্পর্কে, বৈষম্যহীন সমাজ গঠন করতে হইলে আমাদের মধ্যে কি কি চেতনা সৃষ্টি করতে হবে সেটা আমরা জানতে পারবো এবং বলতে পারবো, লিখতে পারবো। তারপর দেশের উন্নয়নে উপেক্ষিত জনগণের গুরুত্ব সম্পর্কে আমরা বলতে পারবো। দেশের উন্নয়নে উপেক্ষিত শক্তি অর্থাৎ যে শক্তিকে অবহেলা করা হচ্ছে, দেশ উন্নয়নে সকলের সমান ভাগে হতে হবে। এখানে কাউকে উপেক্ষা করে অবহেলিত রেখে কিন্তু দেশের উন্নয়ন করা
সম্ভব নয়। তাই এই উপেক্ষিত দেশের উন্নয়নে উপেক্ষিত জনগণের গুরুত্ব সম্পর্কে, কারা উপেক্ষিত, তাদের গুরুত্ব এই উন্নয়নে কতটুকু, এই বিষয়ে আমরা জানতে পারবো এবং এ সম্পর্কে আমরা লিখতে পারবো এবং বলতে পারবো। তারপরে আমাদের সমাজের অধঃপতনের কারণগুলো, আমাদের এই সমাজটা এত অধঃপতন কেন, আমাদের এই সমাজের মধ্যে অধঃপতন কেন, আমরা আমাদেরই সৃষ্টি সবকিছু, এর কারণগুলি আমরা চিহ্নিত করতে পারবো। কি কি কারণে আমাদের সমাজের ভিতর অধঃপতন হয়েছে, এই কারণগুলো আমরা চিহ্নিত করতে পারবো এবং সেই চিহ্নিত স্থানগুলিও আমরা সমাধান করার সুযোগ পাবো। এইগুলি আমাদের হলো এখানে শিকন ফল, এগুলি হলো আমাদের শিকন ফল। তো এরপর দেখো, এরপর চলে যাবো আমি লেখক পরিচিতি গেল, পাঠ পরিচিতি গেল, শিক্ষক পাঠে গেল, মূল পাঠ কর্ম অনুশীলন। এবার মূল পাঠে যাব, কিন্তু এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমি এই মূল পাঠটি সব শেষ করতে পারব না। তাই আগামী ক্লাসে আমি এই মূল পাঠটা তোমাদের প্রতিটি বাক্য এবং শব্দ অর্থ টিকা সব আমি আলোচনা করব পরবর্তী ক্লাসে। এরপর কর্ম অনুশীলন, এখানে আমরা কি কি কর্ম অনুশীলন আমরা পাবো, প্রবন্ধের পরে আমরা কি কাজ করব। দেখো, মানুষের ভালোবাসা পাওয়ার জন্য কি কি করা উচিত, মানুষের ভালোবাসা পেতে হলে আমাদের কি কি করণীয় আছে, কি কি কাজগুলি করতে হবে, এই প্রবন্ধটি পড়লে কিন্তু এগুলি আমরা জানতে পারবো বা শিখতে পারবো। এরপর দেখো, বাংলাদেশের মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদের কতগুলি প্রস্তাবনা থাকবে, যে বাংলাদেশের মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদের কি কি করণীয় আছে, কি কি কাজ আছে, এগুলি আমরা এই প্রবন্ধটি থেকে পড়ার পর জানতে পারবো এবং সেটা বলতে পারবো এবং লিখতে পারবো। এগুলি আমাদের হলো কর্ম অনুশীলন। এরপর এই মূল পাঠটি পড়ার পরে আমি এখান থেকে বহু নির্বাচনী প্রশ্নের, প্রতিটি বহু নির্বাচনী প্রশ্ন, যখনই একটা বাক্য আমি পড়বো, সেই বাক্য থেকে যে প্রশ্নটি করা হোক না, ছোট ছোট প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন, সে আমি এখান থেকে বের করতে পারবো। এরপর মূল পাঠের বিষয়বস্তু আমার জানা থাকলে আমি এখান থেকে সৃজনশীল প্রশ্ন, জ্ঞানমূলক হোক আর অনুধাবন হোক আর দক্ষতা হোক, উচ্চতা দক্ষতা হোক, সে প্রশ্নগুলি আমি এখান থেকে বের করতে পারবো। এরপর এখানে কিছু কঠিন কঠিন শব্দ আছে আর টিকা আছে, এই কঠিন কঠিন শব্দ অর্থগুলিও বইয়ের ভিতরে দেওয়া আছে এবং তাছাড়াও আমি আগামী ক্লাসে এই কঠিন কঠিন শব্দগুলি বিশ্লেষণ করে তোমাদেরকে বুঝিয়ে দেবো এবং টিকাগুলি তোমাদেরকে বলে দেব। তো এ বলে আমি আমার সংক্ষিপ্ত সময়ে এই ক্লাসটুকু শেষ করলাম। আগামী ক্লাসে আমি মূল পাঠ নিয়ে তোমাদের সামনে আলোচনা করব, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম। খুদা হাফেজ, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।